প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। আজকের আয়োজন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা অনুষঙ্গের বিশ্লেষণমূলক বহুমাত্রিক আলোচনা শুনি। আজকের আমাদের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের মনোভাব। এই শিরোনামে আজকে আমরা কথা বলবো এবং আজকে এই অনুষ্ঠানে কথা বলবার জন্য, আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণে দুইজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আলোচনার শুরুতে চলুন তাদের সাথে পরিচয় করে দিই। আমার স্টুডিওতে রয়েছেন আমার পাশে জনাব বিভুরঞ্জন সরকার, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। বিভুরঞ্জন সরকার, আপনাকে স্বাগত জানাই। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আজকের একজন আমাদের নতুন অতিথি, মিলেনিয়াম টেলিভিশনের জনাব আবু হেনা রাজ্জাকি, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব রাজ্জাকি, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা আলোচনার সাথে থাকুন, শেষ অবধি আপনাদের মন্তব্য করুন। আপনাদের আজকের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করুন, সেটি নিয়েও আমরা আমাদের স্টুডিও অতিথিদের কাছে জানতে চাইবো, আলোচনার সূত্রপাত করব। তো শেষ পর্যন্ত থাকুন সে প্রত্যাশা করছি। বিভুদা, আপনার কাছে আসতে চাই যে বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তার 2 মাস, ঠিক আজকেই 2 মাস পূর্ণ হলো এবং আমরা প্রথম 2 মাস বা 3 মাসকে একটা হানিমুন পিরিয়ড বলি। একটি খুব গুরুত্বপূর্ণ একটি সময় কোনো একটি সরকারের জন্য। তো আমরা জানি যে একটি ছাত্র গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে এই সরকার এসেছে, একটি খুব অস্বাভাবিক একটি পরিবেশে, অস্বাভাবিক একটি সময় এসেছে সরকার। তো সরকারের প্রতি নানা রকম মানুষের চাহিদা এবং স্বপ্নের শেষ নেই। আমরা নানা রকম ঘটনা প্রবাহ দেখছিলাম। তো আমি আর আলোচনায় আমি না বাড়িয়ে, মন্তব্য না করে সরাসরি আপনার কাছে জানতে চাইবো যে এই 2 মাসে এই সরকারের কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মূলত হানিমুন পিরিয়ডে তাদের পিরিয়ডটা কেমন কেটেছে বা কাটছে, তাদের সাফল্য ব্যর্থতার যদি একটুখানি আপনি আলোচনা করতেন যে কোন কোন দিকে সরকারের সাফল্য পেয়েছে এবং সেটা আসলে মেনশন করার মতো মনে করেন, এবং কোন কোন দিকে আসলে ঘাটতিগুলো আছে সেটা নিয়েও আমরা কথা বলতেছি। আর ইত্যকার প্রসঙ্গ আছে, আমরা আসবো আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে প্রথমেই আসতে চাই বিভুরঞ্জন সরকার। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, এটা চরিত্রগত দিক থেকে একটু ভিন্ন এবং আমাদের দেশ বাংলাদেশকে বলা হয়ে থাকে আন্দোলন সংগ্রামের দেশ। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কিংবা তারপরেও মানে এরশাদ বিরোধী আন্দোলন ইত্যাদি নানান পর্যায়ে আমরা কিন্তু দেখেছি যে ছাত্র জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবর্তন সূচিত হয় এবং পরিবর্তনের পরে যেটা ঘটে, মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনে অংশগ্রহণ করে, পরে সেটা হাতছাড়া হয়ে যায়, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়। এবং কিন্তু এইবার আপনি যেটা বললেন যে আজ 2 মাস পূর্ণ হলো, একটা সরকারের অবস্থা বোঝার জন্য 2 মাস খুব দীর্ঘ সময় না। তাছাড়া এই সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে। দীর্ঘ 15.5 বা 16 বছর একটি মানে সরকার ক্ষমতায় ছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা, গণহত্যা থেকে শুরু করে নানা ধরনের তৎপরতা করেছে এবং আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, সেই বাহিনীটা মূলত সরকারের আজ্ঞাবহ একটি বাহিনীতে পরিণত হয়েছিল। বলা হয়ে থাকে যে সরকারের মানে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল, ছাত্র সংগঠন থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, নানা ধরনের লীগ, এবং মানুষ তামাশা করে এটাও বলা শুরু করছিল যে আরেকটা লীগ হলো পুলিশ লীগ। হ্যাঁ, মানে অর্থাৎ দলকে মানে ক্ষমতায় রাখার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এমন কোনো ব্যবস্থা নাই, মানে আমি বলবো পীড়নমূলক, দমনপূর্বক, মিথ্যা মামলা থেকে শুরু করে হত্যা পর্যন্ত। বিশেষ করে জুলাই মাসের ছাত্র আন্দোলনে যে বিপুল সংখ্যক মানুষের, ছাত্র, তরুণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন গিয়েছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি বললাম আগে যে আমাদের দেশকে আন্দোলন সংগ্রামের দেশ বলা হয়, কিন্তু আপনি দেখেন
69-এর গণ অভ্যুত্থানের কথা যদি আমরা বলি, বা 52-র ভাষা আন্দোলন, এত মানুষের কিন্তু প্রাণহানি ঘটেনি, আত্মঘাতী হয়নি। হ্যাঁ, অর্থাৎ জীবন হননের জন্য এইবারের ঘটনাটা ছিল অভূতপূর্ব। এবং আপনি আরেকটা দেখেন যে এর দ্রুত যে ফলাফল, যারা আন্দোলন করছিলেন, যে ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র, তারাই মূলত নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক সামাজিক শক্তিও এর সঙ্গে যুক্ত হয়েছে দেশে, এবং তার কারণে এটা একটা দুকুল প্লাবী একটা ইয়ের মতো এর হয়েছে। গভীরতা আন্দোলনের বা ব্যাপকতা অন্য আন্দোলনের থেকে অনেক বেশি ছিল। হ্যাঁ, ভিন্নতর ছিল। ফলে মানুষের চাহিদাটাও কিন্তু ব্যাপক ছিল। এবং এই যে এই এই সরকারের পতনের পরে, মানে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে, 5ই আগস্ট তিনি দেশ ত্যাগ করেন, তারপরে কিন্তু একটা শূন্যতার তৈরি হয় যে কারা সরকারে আসবে। হ্যাঁ, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে যেহেতু সরকার মানে সরকার পরিবর্তন হয়নি, এটাও একটা কিন্তু বৈশিষ্ট্য। আমাদের দেশে অতীতে সব আন্দোলনের পেছনেই হয় কোনো রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠন বা সম্মিলিত ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল। এইবারই একমাত্র যে কোনো দলীয় পরিচয়ের বাইরে, হ্যাঁ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে যাদের মূল রাজনৈতিক পরিচয়টা কারো কাছে পরিষ্কার ছিল না। জি, দাদা আমরা সেটা জানি, সেই প্রেক্ষাপটটা আপনি সেইটা- বলেছেন, বা সেইটা- আওয়ামী সেই লীগের কারণেই দমন আমি পীড়নের বলছি। কারণে তো আন্দোলন হলো হ্যাঁ, এবং তাকে চলে হ্যাঁ, যেতে হলো। হ্যাঁ, কিন্তু এই সরকারের বর্তমান সময়ে যে আমি হ্যাঁ, একটু সেটাই আমি ভূমিকা বলছি বা তার যে- যে দক্ষতা বা পারফরমেন্স বা প্রত্যাশা কতটা পূরণ করেছে জনগণের, হ্যাঁ, আমাদের সেই ক্ষেত্রে আসছি আমি, যে ওই যে বললাম যে মানুষের প্রত্যাশার তো সীমাহীন প্রত্যাশা, অনেক কিছু, কিন্তু আসলে 2 মাসে তো সব প্রত্যাশা পূরণেরই। এখন আপনি বলতে পারেন যে, আমরা বলতে পারি এটা, যে লক্ষণটা কি, লক্ষণটা কি ভালোর দিকে না লক্ষণটা খারাপ দিকে? এখন একটা হলো যে, একটা ভালো হলো, মানে ভালো যদি বলেন যে যারা এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী ওইটা বলা যায় হিসেবে দায়িত্ব নিয়েছেন, এদের কোনো খারাপ ইমেজ নাই, কোনো দলীয় রাজনৈতিক পরিচয় নাই। এবং আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে যাদের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের 2 জন প্রতিনিধিও এই সরকারে অন্তর্ভুক্ত আছে। এটা অতীতে কখনো এরকম হয়নি। এটা একটা দৃষ্টান্ত। কিন্তু যেইটার কথা, যে 2 মাসের সাফল্য কি, বা মানুষ কিভাবে মূল্যায়ন করছে, কিভাবে দেখছে, আপনি বলেছেন এবং এটা সবাই স্বীকার করবে যে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু যেটা ঘটছে সেইটা পূরণের ক্ষেত্রে কিছুটা আশাভঙ্গের কারণও দেখা যাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে ধরেন যে আমরা একটু আমি একটু যেতে চাই, আপনি আশাভঙ্গের কারণটা কি আমরা কাছে জানবো আপনার কাছে। আপনি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করলেন যে কোন প্রেক্ষাপটে সরকার এসছে। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন বিভুরঞ্জন সরকারের আলোচনা, যে বলছে 2 মাসের মধ্যে আসলে একটি সরকারকে মূল্যায়ন করা বা কোনো একটা মন্তব্য করা, সেটি হয়তো আর্লি তা কমেন্টস হয়ে যায় কিনা সেটি, কিন্তু এটা আছে যে মর্নিং শোজ দ্যাট ডে, আমরা একটা কথা শুনি যে একটি সরকার বা একটা শক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্রথম দিকের যে তৎপরতা, সেখান থেকে বোঝা যায় যে সে কতটা পথ যেতে পারে বা কি করতে পারে। আপনি কি মনে করেন যে সরকারের যদি সাফল্যের কথা বলি, যে এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে কিনা? এক ধরনের যে আমরা বিপ্লব পরবর্তী বা গণভুত্থান পরবর্তী একদম বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি, পুলিশ প্রশাসন কাজ করছে না, প্রশাসন ভঙ্গুর, সেই জায়গা থেকে মব বিটিং এর মতো ঘটনাগুলো ঘটছিল, এক ধরনের উশৃঙ্খল প্রবণতা আমরা দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তো সেই জায়গাটুকু কতটা কাভার করা গেছে বলে আপনি মনে করেন? যদি বলি যে 2 মাসে সরকার প্রধান সাফল্য, আপনি কি বলে চিহ্নিত করবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং আপনার মিলেনিয়াম চ্যানেল এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, প্রথম আপনাকে লক্ষ্য করতে হবে যে সরকার কোন অবস্থায় দেশটাকে তার হাতে নিছে। নাম্বার 1, ব্যাংকিং খাত পঙ্গু, অর্থনীতি বলতে যা বুঝায় সব পঙ্গু। তারপর যদি আপনি বলেন প্রশাসন বলেন পঙ্গু, যা কিছু আছে। আমি প্রথম আমার জীবনে দেখলাম যে কোনো সরকার যদি পদত্যাগ করে কিংবা পালিয়ে যায়, তার সাথে সাথে বিচারপতিরা চলে যায়, তার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে যায়, এবং তার সাথে সাথে পুলিশ ঘর থেকে বের হয় না, চলে যায়। আমার জীবনে আমি এটা শুনি নাই। এটার মানে হচ্ছে এই সরকার ছিল
বাংলাদেশের প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারী যাদের সংখ্যা মোটামুটি 15 লক্ষ, আমি নিশ্চিত করে বলতে পারি যে গত 15 বছর এই সরকার এই জাস্ট এই 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রতিনিধিত্ব করেছে, ভাইস ভার্সা। অর্থাৎ তোরা দুর্নীতি করবি, আমাকে রাখবি, বিষয়টা এরকম। এবং আপনি দেখেন যে কোনো ভোটে যায়নি কোনোদিন, ওই লোকটাই ভোটে যায় না যে জনগণ থেকে বিচ্ছিন্ন। পৃথিবীর কেউ না জানুক, শেখ হাসিনা জানতো উনি জনবিচ্ছিন্ন। এখন আসেন আমরা যদি সাফল্য দিই চট করে, মানে আপনি লম্বা সময় নিচ্ছি না, আমি যে ভঙ্গুরে কথাটা বললাম সে স্টাবলিশ করলো কিভাবে? ইউনূস সাহেব এসেই বললেন ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, তারপরে বললো 3 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। তার মানে কি? বিশ্বকে চিত্রটা দেখাই দিল যে আসলে আমার দেশের অবস্থাটা কি। তারপরে যদি আপনি আসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি জাতিসংঘের অধিবেশনে, সাধারণ অধিবেশনে গিয়ে একটা চমৎকার ভাষণ দিছে, যেটা আমি বাংলাদেশে এই প্রথম দেখলাম। যে পৃথিবী মানে সবাই তাকে দাঁড়িয়ে যেভাবে রিসিভ করছে, আমার কাছে মনে হয় না বাংলাদেশে এর চেয়ে বড় অর্জন আমি এই জীবনে দেখেছি। ইভেন মানে আমি কাউকে তুলনা করতে চাই না, আমার কাছে ওটা হাইয়েস্ট লেভেলে দেখলাম। অনার কাহাকে বলে, কত প্রকার ও কি কি। আমাদের এখান থেকে যখন মানুষ যায়, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দফায় দফায় সবসময় তারা জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দিচ্ছেন, এবং আমি নিশ্চিত করে বলতে পারি তারা যাওয়ার আগে পৃথিবীর বহু দেশের রাষ্ট্রনায়কের কাছে চিঠি লেখেন কিংবা ইমেল পাঠান। কি পাঠান? আমি আসতেছি, এই কে কে দেখা করবে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে বিগত 16 বছরে যিনি ছিলেন, আমার মনে হয় সবসময়, আমি জানি না তার কাছে কোনো পজিটিভ নিউজ আসছে কিনা যে আমরা দেখা করব ইত্যাদি ইত্যাদি। একমাত্র ইউনূস দেখলাম যাওয়ার আগে 12টা প্রোগ্রাম সেট করে গেছে, তাতে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এরকম বিশাল বিশাল ব্যাপার। এটা আমার কাছে একটা মানে সাংঘাতিক তৃপ্তির ব্যাপার। মনে হয় যে পৃথিবীতে আছে বাংলাদেশ, এটা আমার কাছে একটা বিরাট অর্জন মনে হয়। এবং সেখানে সে বলছে বাংলাদেশটাকে কিভাবে সে রিসিভ করছে। আপনি এর চেয়ে বড় অর্জন আর কি দেখতে চান এই মুহূর্তে? 2 নম্বর আসেন, আমি অর্থনীতি, একটা দেশ চলতে গেলে সবচেয়ে বড় বিষয়টা হলো অর্থনীতি। সেটা কিন্তু ইতিমধ্যে উনি কাভার করে ফেলেছেন বা ফেলতেছেন অনেকটাই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এসে তাকে বললো যে 18,000 শ্রমিক নিবে, উনি আসছেন কিন্তু এমনি সৌজন্য সাক্ষাৎ ওনাদের সাথে বলতে গেলে। যার টেলিফোনে 57 জন মিডল ইস্টের যাদের যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেয়, এবং তখনকার যে সরকার ছিলেন আমাদের, তারা এটাকে তুড়ি মেরি উড়িয়ে দিয়েছে। ভাবতে এরকম অপরাধ তাদের থাকতে হবে ভিতরে। অথচ ইদুস সাহেবের একটা টেলিফোনে আরব বিশ্বের অতীত ইতিহাসের রেকর্ড ভঙ্গ করে তাকে মুক্ত করে দিয়ে তাদেরকে অপশন দিল, তোমরা এখানেও থাকতে পারো, দেশেও থাকতে পারো। মানে একটা অদ্ভুত ব্যাপার, চোখে পানি আসে। বাংলাদেশ এই জায়গায়, এটা হলো অর্জনের কথা যদি আপনি আমাকে বলেন। তারপরে যদি আপনি বলেন যে আর আমি আপাতত অর্জন আর কি বলবো আপনাকে, তারপরে আমি দেখতেছি যে সব খাতে কিন্তু এই সরকারের অর্জন আছে, কিন্তু একটা খাতে, 2টা খাতে খুব খারাপ, আমার কষ্টদায়ক। কিন্তু আরেকটা জিনিস বলে নি তার আগে, ইউনূস সাহেব কিন্তু সাংবিধানিক সরকার নন। কারণ আমার সংবিধানে 2টো সরকারের কোনোটাই নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারও নাই। মানে উনি হচ্ছেন প্রোডাক্ট অফ দি স্টুডেন্ট আন্দোলন, স্টুডেন্ট না, দল মত নির্বিশেষে সবার, দেশবাসীর প্রোডাক্ট। অর্থাৎ এটাকে বলে সরাসরি ভোটে নির্বাচিত। আমরা ইউনূস সাহেবকে চাই। আমি তো এ পর্যন্ত দেখি নাই এইরকম পপুলার কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে। কেউ কেউ বলেন ইউনূস সাহেব রাজনীতি বোঝেন না, তর্কের খাতিরে বলছি, রাজনীতি বোঝেন না মানে কি? যারা রাজনীতি মাঠে করেন তারা কি চান? তারা তো চান ঘুরে ফিরে ক্ষমতায় যেতে। তো ইউনূস সাহেব তো ক্ষমতায় বসেই গেছে, তো রাজনীতি বোঝেন না কেন? আমার যুক্তিটা হলো সিম্পল, আপনি তো ক্ষমতার জন্যই সবাই চান। তাকে দেশবাসী, জনতা, ছাত্র জনতা, আবাল বনিতা, কৃষক শ্রমিক সবাই মিলে তাকে বসাইছে। এটা একটা বিরাট অর্জন যে বাংলাদেশে একজন লোককে জনগণ মিলে বসাইছে। তারপরে যদি আসেন আরেকটা কথা বলি, উনি ক্ষমতায় আসার পর একদিকে রাজনীতিবিদরা বলতেছে নির্বাচন চাই, ঠিক আছে, কারেক্ট, জাস্টিফাইড, নির্বাচন চাবেই, আবার সংস্কারেরও দরকার। পাশাপাশি আপনি আনসারের আন্দোলন, আনসারের দাবি দেওয়া, তারপরে কারো মাসিক মানে কি বলে চাকরি পার্মানেন্ট করার আন্দোলন, তারপর বিভিন্ন আন্দোলন আমরা দেখলাম। এজ ইফ 2টা জিনিস এখানে প্রকাশ পায়। একটা হলো আগের সরকারের কাছে তারা কথা বলতে পারেনি। দ্বিতীয় কথা, যদি আমি অন্যভাবে যাই, তাহলে যারা আন্দোলন করছে আনসার, তারা কিন্তু পোশাকে আনসার, ভিতরে কিন্তু 2008 বা 9 থেকে অ্যাপয়েন্টেড দেওয়া শেখ হাসিনার আমলের আনসার। তার মানে হচ্ছে এই সরকারকে আনস্টেবল করার একটা চিন্তা ভাবনাও ছিল। কিন্তু যদি আমি এখানে যাই, আমি মনে করি সেটা আস্তে আস্তে কমে আসছে। সরকারের ব্যর্থতা যদি আমি বলি, এইটুকু বলবো, ব্যর্থতা বলতে কি,
আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু আমরা এখনো ঠেকাইতে পারি নাই। একটু আলাদা করে সেই প্রসঙ্গটা একটু কথা বলবো। কতগুলো আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নের আলোকে নিশ্চয়ই আপনার কাছে উত্তরটা পাবো। আপনি প্রাথমিকভাবে বলেছেন সাফল্যের জায়গাটুকু, ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে আপনাকে আবারও আসবো আপনার কাছে, বিভুদা আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা যাচ্ছি ছোট বিরতিতে, সাথেই থাকবেন। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের মনোভাব, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। বিরতির পর সকলকে স্বাগত জানাচ্ছি। বিভুদা, আপনার কাছে আসতে চাই, যেটি অনেক সাফল্যের কথা বলেছেন আবু হেনা রাজ্জাকি। আপনি বলেছেন একটা বেশ অস্বাভাবিক পরিবেশে সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে প্রথম দিকে এই সরকারের প্রতি জনগণের যতটা মনোভাব বা সমর্থন ছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কমেন্টস দেখতেছি। বিশেষ করে আমরা দেখছি যে তিনি রিসেট বাটন চাপ দিয়েছেন। ফলে রিসেট বলতে কি বোঝানো হচ্ছে? তিনি কি মুক্তিযুদ্ধ, আমাদের 71 বা 52, 62 সেগুলো কি মুছে দিতে চাইছেন কিনা? মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ডক্টর ইউনূসের খুব বেশি শব্দবন্ধ বা প্রসঙ্গ আলোচনা করতে শুনি না। এই কথাগুলো হচ্ছে। তিনি মাস্টার মাইন্ড হিসেবে সেই যে জাতিসংঘের সেখানে গিয়ে তিনি আরেকটি সমাবেশে একজন বিশেষ ব্যক্তিকে পরিচয় করে দিলেন। তো আমরা তো এই আন্দোলন, আপনিও বলছেন যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোন রাজনৈতিক দল ছিল না। ফলে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে, এটা নিয়েও নানা প্রশ্ন আসছে। ফলে এক ধরনের মানে কি বলা যায় যে অবদ্ধতা বা দুর্বোধ্যতার জায়গাও তৈরি হয়েছে, এরকম সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো একটা স্বাভাবিক ঘটনা। মানে আপনি আন্দোলনকারীদের আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, সেটা একটা বিষয়। আবার আন্দোলন পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা, চাহিদা ইত্যাদি একটা ভিন্ন বিষয়। যেমন মানে রাজ্জাকি সাহেব যেটা বললেন সাফল্যের ক্ষেত্রে, এটা ঠিক যে কূটনীতিতে সাফল্য অভূতপূর্ব, এই 2 মাসে যতটুকু, সেটার ক্ষেত্রে অভূতপূর্ব। আবার উনিও বলেছেন যে দ্রব্যমূল্য, হ্যাঁ এটাও কিন্তু অস্বাভাবিক। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আশা করেছিল যে বিগত সরকার যেহেতু সিন্ডিকেট, চাঁদাবাজি ইত্যাদির মাধ্যমে একটা কি বলবো একটা বৃত্ত তৈরি করেছিল, এবং সেই বৃত্ত ভাঙতে না পারার কারণে মূল্য বৃদ্ধিটার একটা ছিল। এখন তো আমরা দৃশ্য তো দেখছি যে কোনো সিন্ডিকেট নাই, থাকার কথা না, কারণ কোনো দলীয় সরকার তো ক্ষমতায় নেই, চাঁদাবাজি নেই, হয়রানি নাই। আমাদের উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, উনি বলেছিলেন চাঁদাবাজি নিয়ে ব্যাপারটাকে আমরা দেখছি, আমার পত্রপত্রিকা দেখছি যে দখল হয়ে যাচ্ছে ঘাটগুলো। আমি সেইখানে আসছি যে এইখানে দেখা যাচ্ছে যে চিত্রটা আসলে মিলছে না। যেই সমালোচনাগুলো ছিল সেইগুলোই বহাল থাকছে, এবং মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না, কিন্তু ব্যয় বৃদ্ধি হচ্ছে। তো এটা তো হলো না, এই পরিবর্তন তো মানুষ চায় নাই আর কি। হ্যাঁ, তো এইখানে আছে সাফল্য। তারপরে হলো যে ধরেন যে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, যেগুলো বলা হচ্ছে যে সরকারকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা তো থাকবে, চেষ্টা থাকবে সবার, সব দেশেই আছে। পরাজিত শক্তি বলেন, বিরুদ্ধ শক্তি বলেন। আমরা যে স্বতঃস্ফূর্ত এবং এই কথা বলছি, মানে এগুলো কথার মধ্যেও কিন্তু ফাঁক আছে। যেমন হলো যে সব মানুষ কি, সব ছাত্র কি আন্দোলন চেয়েছে? শেখ হাসিনার এইরকম পতন চেয়েছে? এগুলো কিন্তু বিচারের বিষয়, এইভাবে ধরে ধরেতেই করা যাবে না। তবে হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রত্যাশা হলো বিদায় হওয়া, যেটা মানে ওই আমাদের রাজ্জাকি ভাই বলেছেন যে ভোট দিতে পারে নাই মানুষ। এই সরকারটাকে যথাযথ নির্বাচিত সরকার বলা যাবে না। হ্যাঁ, 2008 সালের নির্বাচনে নির্বাচিত হয়েই এসেছিল, কিন্তু 13, 18 বা 24-এর নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। ফলে মানুষের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা ছিল যে এই অবস্থা থেকে মুক্তি। কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে যে দেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের সমর্থক সংখ্যাও কম নয়।
আমাদের দেশের বড় দুটো রাজনৈতিক দল যদি বলেন, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। আপনি দেখেন অসন্তুষ্ট খালি আওয়ামী লীগ সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। কারণ হলো যে আওয়ামী লীগের পতন হলে ক্ষমতায় যাবে বিএনপি, এটা স্বাভাবিকভাবে মানুষ ধরে নেয়। হ্যাঁ, যে দ্বিদলীয় আমাদের যে ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ না তো বিএনপি। এইবারে প্রথম দেখা গেল বিএনপিও কিন্তু তাই মনে করেছে। বিএনপির কর্মী সমর্থকরা, নেতৃত্বের মধ্যে কি আছে সেটা আমি বলতে পারবো না, কর্মী সমর্থকরা তো মনে করেছে যে আওয়ামী লীগ বিদায় হয়েছে, এখন আমরা ক্ষমতায়। কিন্তু বাস্তবে তো তারা ক্ষমতায় এলো না, ক্ষমতায় এলেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বে একটা বিষয়। এবং দেখেন অসন্তুষ্ট বা সরকারকে অসফল করার ষড়যন্ত্র খালি আওয়ামী লীগ করে, এইরকম ঢালাও বলাটাও কিন্তু এক সময় দেখবেন যে একটা খারাপ দৃষ্টান্ত এখনো দেখেন। এখন কিন্তু দেখেন যে এই সরকারের প্রায়োরিটি কি, এই সরকার কি করতে চায়। এখন সরকার বলতেছে যে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু ওই যে ক্ষমতা প্রত্যাশী যে দল বিএনপি, তারা কিন্তু এইখানে কিন্তু একটা আছে, এই সরকারকে তারা সময় দিতে চাচ্ছে কিন্তু অনির্দিষ্টকাল না, একটা যৌক্তিক সময় বলতেছে। এবং সেই যৌক্তিক সময়টা কি 3 মাস, 6 মাস, 1 বছর, 2, এটা কিন্তু পরিষ্কার না এখনো। ফলে এইখানে কিন্তু একটা অসন্তোষের ব্যাপারও আছে। এবং দখল চাঁদাবাজি যেটা আমরা বলছি যে এটা হাত বদল হয়েছে, তো কারা করছে? তো মানুষ তো দেখছে যে এটা করছে বিএনপি। এইখানে কিন্তু ওই যে একটা দ্বন্দ্ব সংঘাত এইখানে তৈরি হচ্ছে। তাহলে মানুষ চিন্তা করছে যে যেই সব অপরাধের কারণে আমরা শেখ হাসিনার সরকারকে বিদায় করলাম, সেই ধরনের জিনিসই তো আবার হচ্ছে। এটা কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানে মোকাবেলা করতে পারছেন না সফলভাবে। আপনি এইটা কেন পারছেন না সেটার পক্ষে নিশ্চয়ই যুক্তি আছে। যেমন আমাদের পুলিশ বাহিনী, আমি শুরুতেই যেটা বললাম, ফলাফলটা আমরা দেখছি, ফলাফল মানুষ তো আসলে বিচার করে ফলাফল দিয়ে। সেইখানে মানুষ যে হতাশ হচ্ছে যে জিনিসপত্রের দাম কমছে না, আইন শৃঙ্খলা ধরেন মব জাস্টিস, এটা তো একটা মারাত্মক। শেখ হাসিনার আমলে আইনের শাসন ছিল না আমরা বলছি, হ্যাঁ, উচ্চ আদালত। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে দেখেছি যে আওয়ামী লীগের কোনোভাবে পতন হলে লক্ষ লক্ষ মানুষ রাতের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, এরকম এক ধরনের সিনারিওর কথা তিনি বলেছিলেন। তো কেউ কেউ বলছেন যে তার চেয়ে তো কম হয়েছে। না না, সেটা ওইটা তো পলিটিক্যাল মানে রিটোরিক আর কি। ওইটা বলা মানে হলো যে ওইরকমই হবে, সেটা কিন্তু মিন করে বলছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ক্ষমতা বদল হলে কিছুটা এটা ধরেন যে আমাদের প্রতিবেশী দেশ যে ভারত, আমরা যে গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের বড় গণতন্ত্রের দেশ হিসাবেই করি, ওইখানে সরকার বদল হলেও কিন্তু এরকম কিছু কিছু হয় আর কি। হ্যাঁ, সেটা নানান কারণে, ব্যক্তিগত রেষারেষি, তারপরে কি বলবো এই আঞ্চলিকতা, এলাকার স্বার্থ ইত্যাদি সবকিছু মিলে একটা সংঘাত সংঘর্ষ হয়। কিন্তু সেইটার কথা আমাদের এইখানে যতটা না রাজনৈতিকই হলো, মব জাস্টিসটা কিন্তু ঠিক রাজনৈতিকই না আর কি। আপনি দেখেন একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বা একজন শিক্ষককে ছাত্ররা যে করছে, হ্যাঁ, শপথ গ্রহণ করাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ছাত্ররা, পরে অবশ্য ভুল স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু এই জিনিসগুলো তো হচ্ছে। এইখানে যায় মানুষ তখন দেখে যে তাহলে তো এখানে কোনো একটা সিস্টেম কাজ করছে না। আপনি বলবেন যে সিস্টেম কিভাবে কাজ করবে? 16 বছর তো সিস্টেম ভাঙার জন্যই কাজ করা হয়েছে, তো ফলে সেটার একটা সময় লাগবে। কিন্তু মানুষ কিন্তু হোঁচট খাচ্ছে এই জায়গাটাতে, যেই ধরনের সতর্কতা সরকারের দরকার। অর্থাৎ সরকার কোনো জায়গায় দেখা যায় যে সরকারের মনোযোগ বেশি, কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে মনোযোগটা কম। আসবো আপনার কাছে, নিশ্চয়ই শুনছিলেন জনাব আবু হেনা রাজিকি ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, আপনি কয়েকটা বিষয় বলেছেন। হ্যাঁ, বলতে চাই যে একটি বড় আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর যে দাবিটি বা যে প্রসঙ্গটি সামনে এসেছিল যে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একে একে অনেক আমরা শাসককে হটিয়েছি, কিন্তু যে শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম সেটা আমরা পাইনি। ফলে ফেসিবাদী শাসন ব্যবস্থাকে হটাতে হবে, কেবলমাত্র ব্যক্তিকে নয়। সেই জায়গা থেকে সংস্কারের প্রসঙ্গগুলো এসেছিল।
কিন্তু আমরা দেখছি যে এই সংস্কার 2 মাসেও আসলে কোনো দৃশ্যমান কোনো কিছু সংস্কারের পথে আমরা কোনো ফলাফল আমরা পেলাম না। এটি নিয়ে একটা সমালোচনা আছে যে 2 মাস লাগছে কোনো ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট সংস্কারের, হয়তো কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের প্রজ্ঞাপন পেতে দেরি হলো, তারা কাজ শুরু করলো এই সবেমাত্র 1 তারিখ থেকে। তো কিন্তু যে জরুরি পরিস্থিতি দেশে চলছে তাতে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত, সরকারের আরো বেশি গতিময় হওয়া উচিত। এখানে কেউ কেউ বলছে যে সংস্কার কি আসলে এক ধরনের পিছনে পড়ে যাচ্ছে, পিছনে এজেন্ডা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকার হঠাৎ করে আবার সংস্কারের আগে বসলো, আলোচনা করলো, এবং সেখানে প্রধানভাবে আসছে যে নির্বাচনটা হোক, নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন, এমনই বার্তাটা আসছে। তার মানে কি সংস্কার হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি নির্বাচন প্রসঙ্গটা বলি, একটা জিনিস মনে রাখবেন, আমরা ইতিমধ্যে কিন্তু কথা শুনেছি, কেউ কেউ বলছেন যে জাতীয় সরকার গঠন করা হোক, বিভিন্ন দল থেকে নিয়ে, মানে দল থেকে সদস্যদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হোক। আপনি অবজারভেশনে রাখবেন, ওই লোকগুলো এই কথা বলে যাদের নির্বাচন হলে কোনো সিট পাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক তারা, এরকম দল অনেক আছে, তারা চাচ্ছে। 2 নম্বর হচ্ছে বিএনপি যদি নির্বাচন চায়, যৌক্তিক, এই মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে, সে কারণে নির্বাচন বিএনপি চাইতেই পারে। কিন্তু এখানে আসছে সংস্কারের প্রশ্ন। এখন আমি একটা কথা বলেছিলাম এক জায়গায়, যে আজকে যারা বলতেছে আমাদেরকে নিয়ে জাতীয় সরকার বানানো হোক, জাতীয় সরকার যদি বানানো হয় তাহলে আপনি আমার একটা কথা বলেন তো, জাতীয় সরকার বানালে কি হবে? পুলিশ যে নামতেছে না মাঠে, পুলিশ নামতেছে না কেন? আর জাতীয় সরকার বানাইলে কি তারপর দিন পুলিশ নামবে? যদি নামে এটা জানে তারা, তাহলে এটা ইউনূস সাহেব বইলে দেখ না যে এই কাম করলে পুলিশ নামবে। আমি একটু আগেই বলেছি যে আগের সরকার 15 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে রিপ্রেজেন্ট করতো, সুতরাং সেই সরকার যখন পলাতক হয়েছে তার কর্মীরাও এখন ইনঅ্যাক্টিভ। ফাঁকে একটু কথা বলিনি, ভাইয়ের 2-একটা কথার জবাব দিচ্ছি। ভাই বললেন যে আওয়ামী লীগ গেলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তো হলো না, এটা অ্যাবসার্ড, এটা কখনোই চিন্তা করে নাই। যখনই কোনো গণ অভ্যুত্থান হয়, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে না, তৃতীয় পক্ষ ক্ষমতায় আসে, তারপরে ইলেকশন হইলে বিএনপি আসার প্রশ্ন, এটা আমার যুক্তি। এই কারণে গণ অভ্যুত্থানের পর আপনি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এ পর্যন্ত আসে নাই, আসবে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তিরা, তারপর নির্বাচন দিবে। আরেকটা কথা বলছেন পুলিশ নেই, ইয়েস পুলিশ নেই, পুলিশ নামাইতে ব্যর্থ যেহেতু আওয়ামী লীগের দোসর এগুলা। কিন্তু এখানে জিনিস লক্ষ্য করেন তো, বুকে হাত দিয়ে বলেন আপনারা পুলিশ নাই, তাতে কি হয়েছে? বাসার থেকে যখন আপনার ছেলেটা বেরোয়, আপনার ভিতরে কি একটু ভয় কাজ করে যে ইয়াবার মামলায় তাকে গ্রেফতার করে কিনা, কিংবা জঙ্গিয়ত দলে তাকে গ্রেফতার করে কিনা? কই, সেটা তো নাই। কিংবা কেউ ধর্ষণের সেঞ্চুরি করে ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকে কিনা? মব জাস্টিসের শিকার হতে পারে। হ্যাঁ, মব জাস্টিসের শিকার হতে পারে কোনো। আমি মব জাস্টিসটা বলছি আপনাকে, মব জাস্টিস বলছি। মব জাস্টিস হলো ন্যায় বিচার, আমার কথাটা বুঝেন। জাস্টিস হলো ন্যায় বিচার। যখনই আপনি মব অ্যাড করবেন তখন এটা হলো অবিচার। কেন অবিচার সেটা বলছি। মব জাস্টিস বলতে শব্দ হয় না, কারা বানাইছে তারা জানে। মব জাস্টিস মানে অবিচার। কেন বলছি? বাংলাদেশে সেটা বলছি, বাংলাদেশে 3টা মব জাস্টিস হয়েছে, 3টা মব, মানে যে মবটা জাস্টিস হয়েছে। মব জাস্টিস তখন জাস্টিস বলা হয় যে কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে গোটা দেশ সম্পৃক্ত হয়। অর্থাৎ আপনি যদি এরশাদের অভ্যুত্থানটা ধরেন 90 সালের, তখন দলমত নির্বিশেষে যেটা হয়েছিল সেটাও মব জাস্টিস, এবং তার পতন হয়েছে। তারপরে 96 সালে যখন খালেদা জিয়াকে পতন হয়েছে, তখনও দলমত নির্বিশেষে সবাই হয়েছে, এবং সেটা হলো মব জাস্টিস। এগুলো ন্যায় বিচার। কারণ যখন বঞ্চিত হয় তখন জনগণ, ছাত্রজনতা মিলে একত্রিত হয়। আবার যদি আপনি 2024 আসেন, এটাও মব জাস্টিস। দল মত নির্বিশেষে সকলে মিলে যখন রাস্তায় নেমে গেছে, এবং এইটা মব জাস্টিস। কিন্তু একটা গোষ্ঠী যদি বলে এই কাজ এখানে করা যাবে না, এটাকে মব জাস্টিস বলা যায় না, এটা আইনের আওতায় আনতে হবে। যেমন মৌলবীরা মাজার ভাঙছে, কোন আইনে, কোন বিধানে? আপনি যে লোকটা মাজারে যায়, সে মাজারে গিয়ে তার তৃপ্তি তার কাছে, আপনার ক্ষতি হইল কি? সুতরাং এই যে মব জাস্টিস যারা বলে, ইট ইজ রং, ইট ইজ ক্রিমিনাল অফেন্স, স্ট্রিক্ট তাদের ক্রিমিনাল বিচার হবে, সোজা হিসাব, মানে ফৌজদারি আইনে বিচার হবে। এই জন্য আমি বললাম মব জাস্টিস কথাটা আমরা কথায় কথায় ব্যবহার করি। সেই বিচার কি হচ্ছে? আমরা কোনো ঘটনাগুলো প্রতিকার বা দেখছি সে ধরনের উদ্যোগ চোখে পড়ছে? সেটা হচ্ছে না, পড়ছে না। কারণ আগেই তো বলছি যে প্রজাতন্ত্রের এই 16 লক্ষ কর্মচারীকে রিপ্রেজেন্ট করতো শেখ হাসিনার সরকার, যেহেতু সে নাই, এখন দূরের থেকে ওনারা যেমন টেলিফোনের লিকেজ হয়, এইটা লিকেজ হয়, এখনো কোথায় যেন হোপ দেখে, বোধহয় শেখ হাসিনা আসবে, বোধহয় আওয়ামী লীগ চলে আসতেছে। এই যে একটা প্যানিক তৈরি করছে। আমরা শেখ হাসিনার আমলে একটা বয়ান দেখতাম যে যখন কোনো একটা ঘটনা ঘটতো তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো যে 71-এ পরাজিত শক্তি মানে দলের মধ্যে বা প্রশাসনে ঘাপটি মারা যে জামাত শিবির,
তারা বা বিএনপি কাজটি করেছে, এই বয়ানটা কিন্তু আমরা দেখেছি। ফলে আমরা সেই পুরনো বয়ানের একটা নতুন ভার্সন দেখছি কিনা, মানুষ কিন্তু এটাই প্রশ্ন করছে। যা কিছুই ঘটছে জামাত শিবির করছে, এই যে একটা বয়ান ছিল, এখন যা কিছুই ঘটছে প্রতি বিপ্লবী শক্তি করছে, আওয়ামী লীগের পরাজিত শক্তি করছে, এটি আসলে জনগণ কতদিন বিশ্বাস করবে? হ্যাঁ, এটা আশা করি, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে খুব বেশি সময় নাই, এটা কেটে যাবে। তার ফাঁকে একটা কথা বলি, আপনার রিসেট বাটন একটা কথা এনেছেন। এই যে রিসেট বাটন যে কথাটা, তাবাসসুম উর্মি যে কথাটা আনছেন ম্যাজিস্ট্রেট সাহেব, আমার কাছে মনে হয় যে এরা 22 সালে কাজে যোগ দিছে অবশ্যই কোনো না কোনো কোটায়। কারণ রিসেট যখন বোঝে না, একটা মানুষ যখন রিসেট বোঝে না, সেটা কি, যেমন ধরেন আপনি আপনার ঘরে সমস্ত ফার্নিচার টার্নিচার এভরিথিং ইজ দেয়ার, আপনি কি করলেন, রিসেট করলেন, কি অ্যারেঞ্জমেন্ট, ডাইনিং টেবিলটা এই কোনায় যাবে, এইটা ওই কোনায় যাবে, এইটা দিছে। রিসেট মানে হচ্ছে কি, ইউনূস সাহেব যখন প্রশ্ন করলো যে 15ই আগস্টের ছুটি বন্ধ হয়ে গেল, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হইলো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, তো আপনি এটা কিভাবে দেখছেন, তখন তিনি কি বলছেন, তিনি বললেন আপনি এত পুরনো বিষয়টাকে টানছেন, আপনি যে মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এত ছাত্র প্রাণ দিল, সেটা কি আপনি দেখেননি? এবং এই ছাত্ররা এখন রিসেট বাটন অন করতে চাচ্ছে। রিসেট বাটন মানে কি, মানে হচ্ছে 16 বছরের ইতিহাস, যেখানে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, ভোটের ইতিহাস ধ্বংস করা হয়েছিল, মানবতা বিরোধী অপরাধে জর্জরিত ছিল, সেগুলাকে রিসেট করে, এইগুলা রিমুভ করে অন্যভাবে আমরা সাজাবো। তার সাথে সম্পর্কিত হলো সংস্কার, যেটার কথা বলা হয়। এই রিসেট মানি হইলো এই সংস্কার করা। একটা ম্যাজিস্ট্রেট আল্লাহ জানে কিভাবে চাকরি দিয়েছে তার, সে আবার বলে টার্নিং পয়েন্ট ছিল যে সাইদ, তাকে সে বলছে সন্ত্রাসী। আপনি চিন্তা করে দেখেন, এতক্ষণ যা বলছে সাইদ নাকি সন্ত্রাসী, এবং তাকে তার নিজ দলের লোকেরা মারছে। কোন তদন্তের ভিত্তিতে সে বলল যে টার্নিং পয়েন্টটাকে যে মানে না যে মহিলা, হ্যাঁ, তাকে আপনি কি চিন্তা করবেন তাকে নিয়ে? আমি তো মনে করি সে রাষ্ট্রদ্রোহী, স্ট্রেট রাষ্ট্রদ্রোহী, তার রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ইমিডিয়েটলি। আপনি রাষ্ট্রদ্রোহী মনে করছেন? কেউ কেউ বলছে যে সে বাক স্বাধীনভাবে তার যে কথা বলার অধিকার সেটি সে প্রয়োগ করেছে। আপনি কিন্তু যে সরকার যে রাষ্ট্র চাইছেন, যে রাষ্ট্রে বাক স্বাধীনতা কিন্তু চাইছেন, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক, এটাও কিন্তু চাইছেন। ফলে তাকে রাষ্ট্রদ্রোহী বলার মধ্য দিয়ে তার সে বাক স্বাধীনতা, আমি এটা বলছি, বাক স্বাধীনতা মানে এই না যে আপনি আপনার নিজের গ্রামার ছেড়ে যাবেন। আপনি সরকারি চাকরি করেন, আপনার বিধান আছে, আপনি কি কি বলতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, যখন যে সরকার আসবে সেই প্রজাতন্ত্রের কর্মী তার কথা শুনবে, তার গাইডলাইন মোতাবেক কথা বলবে। সরকার ভালো না মন্দ, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট, সোজা হিসাব, এটা আমি কেন, সবাই জানে যে আপনি সরকারি চাকরি করবেন, সেই চাকরিতে আপনার নর্মস আছে। আওয়ামী লীগের সময় আওয়ামী পুলিশ তার সরকার নির্দেশনায় তো অনুসরণ করে গুলি করেছে, হ্যাঁ, তো সেটিও কি জায়েজ করা যায় কিনা? আপনারা বলেছেন যে কোনো অনৈতিক নির্দেশনা সরকার দিলে সেটাও রাষ্ট্র সংস্থা বা সংস্থাগুলো মানতে বাধ্য নয়, এই সমালোচনা তো এসেছে। তাহলে সে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা তো সরকারের নির্দেশনাই শুনেছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে মোর ক্যাথলিক দেন পোপ। 1 নম্বর মানে প্রজাতন্ত্রের কর্মচারীগুলো বারবার প্রতিনিধিত্ব করত, এবং সেখানে কি হয়েছে জানেন, বাংলাদেশে রাজনীতিবিদ, আমি ওই 16 বছরের কথা বলতেছি, রাজনীতিবিদ এবং আমলা 2 দফাই ছিল, দুর্নীতিবাজ এবং একে অপরের পরিপূরক বা সম্পূরক। একে সাহায্য করছে যে আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দুর্নীতি করবি, আবার আমি ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবো, তোমাকে শেল্টার দিবি। এটা হলো আপনি নিজে দেখছেন, কোনো ভোট হয় নাই, কিছু হয় নাই। সুতরাং এইটা আলোচনা করাটা আমার কাছে মনে কি জানেন, বিএনপি রে যেমন গালাগালি করতো 12-14 বছর, বিএনপি কে টিকায় রাখছে আওয়ামী লীগ, জামাতকে গালাগালি টিকায় রাখছে আওয়ামী লীগ, আমরা আজকে হাসিনা আলাপ করে আবার তাকে টিকায় রাখতেছি। ইনফ্যাক্ট আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মনে হয় তার আলোচনাটাই বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। যে এই সময় কিন্তু আওয়ামী লীগের সময় বলা হয়েছিল যে বিএনপি এত বলেন কেন, বিএনপি কি আছে, ফলে এখন নতুন সামনের দিকে তাকাতে হবে, এই কথা বলা হতো। যাক, খুবই রাজনীতির খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা আছে, আমরা রেটরিকটা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। রাজীব ভাই চমৎকার বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ। আসতে চাই বিহুদা আপনার কাছে, যে একটু সংস্কার নিয়ে কথা বলতে চাই, মানে একটু যে সংস্কারের কতটুকু হলো বা এই সংস্কার নিয়ে আপনি কতটা আশাবাদী? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে সংস্কার নয়, তারা নির্বাচনটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, মানে প্রভাবশালী ক্ষমতাশালী রাজনৈতিক দল বিএনপি এখন প্রথম বড় একটা স্টেক হোল্ডার, এবং তারা সুস্পষ্ট ভাবে বলেছে যে সুনির্দিষ্টভাবে রোড ম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচনের। যদি নির্বাচনকে প্রায়োরিটি দেয়, সংস্কার আসলে হারিয়ে যাচ্ছে কিনা, তাহলে এই যে জনপ্রত্যাশা সেটার কি পূরণ হবে, কি মনে হয়? না, সেটা তো একটা তো হলো যে আপনি দেখেন যে সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করা হয়েছে,
তাদের সদস্যই করা হয়েছে, একটু হয়তো বিলম্বিত হয়েছে কিন্তু হয়েছে, এবং তারা বলেছে যে 90 দিনের মধ্যে তারা একটা দিবে। তারপরে এখন আমি এইটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই সব ক্ষেত্রেই কিন্তু মানুষ একমত হবে না, ঐক্যমত হওয়াটা খুব কম ক্ষেত্রেই হবে। ভিন্ন মতটা হলো মানুষের স্বাভাবিক আর কি। আপনি দেখেন ওই যে আমাদের দেশে এত রাজনৈতিক দল, ইভেন ধরেন যে ইস্যু মানে করে ধর্মভিত্তিক দলও যদি বলেন, একটা দল তো না আর কি, সেখানেও তো অনেকগুলো দল। আপনি যদি লেফট দেখেন আর কি, বামপন্থী সমাজতন্ত্র করতে চায়, একটা দল না কিন্তু, নানা ধারা বিভক্ত, নানা ধারা। আবার ডানপন্থীদের মধ্যেও কিন্তু আছে। তো ফলে হলো কি যে এই ভিন্ন মত মানে সমালোচনা এগুলো থাকবেই, কিন্তু মূল কথা হলো যে কাজটা আগাচ্ছে কিনা। এখন যেটা হলো যে আগে সংস্কার না আগে নির্বাচন, এটা কিন্তু ফয়সালা হয়নি। কেউ কেউ মনে করে যে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের এটা কোনো অধিকার নাই সব ক্ষেত্রে সংস্কার করার, যেমন বিএনপি হয়তো সেটাই মনে করে। তারা মনে করে যে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করে, নির্বাচন কমিশনটাকে ভালোভাবে গঠন করে একটা ভালো নির্বাচন দিবে উপহার এই অন্তর্বর্তী সরকার, এবং যে সরকার অর্থাৎ জনগণের প্রতিনিধি যারা, তারাই হলো একটা মানে সংস্কার করবে। কিন্তু আমরা প্রথমে তো শুনেছিলাম যে যখন গণভুক্তান হলো পরবর্তী সময় বিএনপি কিন্তু বলেছে যে এই সরকারকে তারা সহযোগিতা করবে এবং যথেষ্ট সময় দিবে এবং তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে তারা বলেছে। কিন্তু এই 2 মাসের মাথায় এসে তারা সেই জায়গা থেকে কি সরে গেল? মানে কেন বেশি তারা নির্বাচন করছে? রাজাকি ভাই ওইটা বললেন যে বিএনপি যে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ গেলে, এটা তো নির্বাচন হলে, তো বিএনপি তো সেটাই চায়, কারণ তারা তো অধৈর্য, তারা তো 16 বছর বঞ্চিত হয়েছে বা 18 বছর তাদেরকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে, এবং সেইটা তারা মনে করে যে তাদের জোর করে ভোট হলে তারা আগেই ক্ষমতায় আসতো। তো এখন তো ভোটের জন্য তারা অধৈর্য হবে, এটাই স্বাভাবিক। এবং এই যে বিভিন্ন জায়গায় যেসব দখল বা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কারা করছে? বিএনপি। এবং রাজনীতিটা যে আমাদের দখলদারির, এই জায়গাটাতে আসলে সংস্কার দরকার, রাজনৈতিক দলগুলোতে সংস্কার দরকার, এবং এইটা তো এই অন্তর্বর্তী সরকার করে দিতে পারবে না, এটা তো দলগুলোকে করতে হবে। দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা হবে কিনা, নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হবে কিনা, এই পরিবার কেন্দ্রিক রাজনীতি থাকবে কিনা, এই জিনিসগুলো কে ঠিক করবে? এগুলো তো রাজনৈতিক দলের। সেই আলোচনায় কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা যেতে চান না, এবং এইটা হলো একটা বড় সংকট। কিন্তু আমার ধারণা যারা এখন ক্ষমতায়, যারা ছাত্র আন্দোলন সংগঠিত করেছে, তাদের ভিতরে কিন্তু এই বুঝটা আছে যে রাজনৈতিক দলের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস গতকাল একটা সাক্ষাৎকারে এই কথাই বলেছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতা গেলে তারা সংস্কার করবে না। হ্যাঁ, মানে করবে না বা করবে হলো তাদের যার যতটুকু প্রয়োজন। হ্যাঁ, আওয়ামী লীগ ততটুক চায়, মানে সংবিধানের সেইখানেই করে যাদের তাদের অবস্থান পাকাপোক্ত হয়। তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া, এগুলো হলো তার দলীয় স্বার্থে। দাদা ছোট ছোট করে একটু আসবো, আমরা আলোচনার প্রায় শেষের দিকে, আবার একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক সাথে থাকুন। নিশা ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। দর্শক বিরতির পর সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। সাথে থাকবার জন্য ধন্যবাদ। যেন আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে আসতে চাই, যে আলোচনা হচ্ছে যে সংস্কার না নির্বাচন আগে, সেটি নিয়ে একটি বিতর্ক চলছে, আপনি এক্ষেত্রে একটু বলবেন আপনার অভিমত। আরেকটি বড় বিষয় হচ্ছে যে রাজনৈতিক একটি শক্তিশালী সরকার যদি না থাকে, তাহলে বেশি দিন আসলে অনির্বাচিত সরকারের পক্ষে
দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়াটা খুব কঠিন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলো নানা ধারা উপধারায়, শক্তি কেন্দ্রগুলো নানা ধারা উপধারায় বিভক্ত, এবং আমাদের একটি বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ, 16 বছরের এক ধরনের সংকট ছিল। ফলে এই পরিস্থিতিতে খুব বেশি শক্তিশালী একটি সরকার যদি না থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না, এরকম একটি ধরনের পারসেপশন কাজ করছে। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো, বিএনপি মনে করছে যে সরকার যত বেশি থাকবে এক ধরনের গুবলেট পাকাতে পারে বা একটু সংকটে পড়ে যেতে পারে। সে কারণে তারা নির্বাচনের কথাটি বলছে, এবং নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকারের হাতেই সংস্কার হবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা বলি যে শক্তিশালী সরকার বলতে কি বোঝায়। আমার দেখা মতে, আমার জীবনের যতটুকু দেখছি এই বাংলাদেশে, যদি 90 সাল থেকে এই পর্যন্ত ধরি, এরশাদ সাহেব থেকে, সবচেয়ে শক্তিশালী সরকার ছিল শেখ হাসিনা, যা টোটাল 15 লক্ষ লাঠিয়াল ছিল। লাঠিয়াল ছিল পুলিশ টুলিশ যা বলেন, আর সিভিল প্রশাসন কই, সেও তো সরছে। কাজে শক্তিশালী সরকার বলতে কিছু নাই জনগণের দাবির সামনে ইন দ্য লং রান। সুতরাং এটা আমি ব্যক্তিগতভাবে, আপনি বলেন না নিজে, আপনি নিজেও জানেন হাসিনার চেয়ে শক্তিশালী সরকার কে ছিল? আপনারা কি কেউ ভাবছিলেন যে এইখানে উনি পালিয়ে যাবেন? শেখের বিটি পালাইছেন। হ্যাঁ, কাজেই এটা কেউ স্বপ্নের মতো। আমি যদি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করি, নো, দিস টাইম আমি কনফার্ম হয়েছিলাম জুলাই মাসের আন্দোলনের সাথে যেতেই হবে। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন সংস্কার নিয়ে দুটো কথা বলি। ভাই বললেন কি রাজনৈতিক দলের সংস্কার করতে হবে, এত বড় সংস্কার তারা করতে পারবে না। আমরা কিন্তু রাজনৈতিক দলের সংস্কার দেখেছি। 72 সালের সংবিধান সংস্কার করতে 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 17টা সংশোধনী হয়েছে। তার মানে কি সংবিধানটা প্রত্যেকেই তার নিজের পক্ষে নিছে, যে যতটুকু পারছে। চূড়ান্ত ভাবে পক্ষে নিছে কে? শেখ হাসিনা। যে সংবিধানটা একটা মানুষকে স্বৈরাচার করে, সংবিধানটা সেইভাবেই বানানো। আর একটা কথা বলছেন ভাই যে দলীয় সংস্কার কে করবে? দলের ভিতরে যে সংস্কার, ইয়েস, দলের ভিতরে দলের করতে হবে। তারপরে সাংবিধানিক ব্যাপার আছে। সংবিধান যদি এমন ভাবে লেখা হয় যে একই ব্যক্তি দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হইতে পারবেন না, তাহলে কিন্তু দেখবেন পারিবারিক রাজনীতিতে পদ একটা ছেড়ে দিতে হবে। কথার কথা বলছি। সুতরাং সংবিধানটা এমন ভাবে রচনা করা হবে যে দেখবেন যে ওই কারণেই দলের ভিতরে সংস্কার আসতে হবে। বাংলাদেশে আগের স্টাইলে চলবে না, আমি এনশিওর করতে পারি। এটা আমি বলতে পারি। যদি বলেন কেন, এই প্রশ্নোত্তর আমি এখন দিব না। আমি নিশ্চিত করে বলতে পারি চেঞ্জ আসবে। যদি বলা হয় যে একটা লোক প্রধানমন্ত্রী 2 টার্মে বেশি হতে পারবে না, পরপরও না, 2 টার্ম হতে পারবে না, তাহলে আপনি কিভাবে পারিবারিক রাজনীতি করবেন? পারবেন না। আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন, পরে একটা টার্ম গ্যাপ দিয়ে আবার হইলেন, ওই 2 টার্মই আপনার জন্য চূড়ান্ত। এই মানে আমি বলছি, একটা ধারণা, আইডিয়া দিচ্ছি। কাজে এমন একটা সংবিধান হতে যাচ্ছে যে সংবিধানের কারণে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা দলের ভিতরে সংস্কার করতে বাধ্য হবে। এবং আই এম গোয়িং টু কোঅপারেট দ্য গভর্নমেন্ট। যে আমি একটা চুনোপুঁটি, বাট রাষ্ট্র ভাবনা আমারও আছে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশে যে সংবিধানটা হবে সেটা যদি ইনসাইড করতে পারে, তাহলে প্রত্যেকটা দলে সংস্কার করতেই হবে। দলীয় সংস্কার বলতে যেটা বোঝায়, যেটা আমরা প্রত্যাশা করি। এটা গেল এই দিক। আরেকটা কথা আপনাকে বলি যে নির্বাচন আগে না সংস্কার আগে? অ্যাবসার্ড। আপনাকে নির্বাচন আগে করলে কি হবে? নির্বাচন আগে করলে তো সেই 70 ধারায় সেই স্বৈরাচার তৈরি হবে। সুতরাং সংস্কার আগে। বাট রাজনৈতিক দলের প্রতি আমার নিবেদন থাকবে যে আপনারা সরকারকে চাপে রাখবেন, আপনারা দেখবেন সরকার প্রপারলি সংস্কার করে কিনা, টাইম কালক্ষেপণ করে কিনা। 3 নম্বর হইলো, আমরা যেটা বলি যে দলের লোক এসে করবে, কোনোদিন পারবে না। কারণ দল যখন নিজে সংস্কার করে তখন তার দিক সে টানে, এবং একমাত্র এইরকম সরকারের পক্ষেই করা সম্ভব। তবে ফাঁকি দেওয়া সম্ভব নেই, কারণে সে তো দলের সাথে আলাপ করতেছে, টাইম টু টাইম আলাপ করবে, আলাপ করে সংবিধানটা লিখিত থাকবে, দেখবে, তারপরে অ্যাপ্রুভাল। এবং ইউনূস সাহেব বলছেন ঐক্যমত্য হলেই কিন্তু আমরা নির্বাচন দিব। কাজে এখানে একটা বিশাল একটা কথাটা ছোট্ট, ঐক্যমত্য হলে। সুতরাং রাজনৈতিক দলের দায়িত্ব আছে যে কে কতটুকু ছাড় দিয়ে ইউনূস সাহেবের সংস্কারের সাথে ঐক্যমত্য ঘোষণা করবেন। যে রাজেক ভাই, একটু জানতে চাই, এই যে সংস্কার বলা হচ্ছে, যে আসলে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যেখানে সব দিকে হাত দিতে হবে। ডক্টর ইউনূস বলেছেন যে একটা নতুন বাংলাদেশ, নতুন ভার্সনের বাংলাদেশ আমরা পেতে হলে সংস্কার করতেই হবে। তাহলে এটি আসলে, এই জন্য আপনি কতদিন সময় দিতে চান এই সরকারকে? মানে আপনি সরকারকে সহায়তা করবেন, একটা পরিবর্তন চান, কতদিন সময় দিতে চান? এটি একটু আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যাই বলি না কেন, তার আগে বলি আমাদের আর্মি চিফ উনি কিন্তু অলিখিতভাবে 18 মাসের একটা সময় দিয়েছেন, অলিখিতভাবে, যে আমরা 18 মাসের মধ্যে করতে পারবো। আবার ডক্টর ইউনূসের কাছ থেকে যে এই সরকারই কতদিন থাকবে বা নির্বাচন কবে হবে সেই সরকারই বলবে। সরকারই বলবে। এটা হলেন ওয়াকারুজ্জামান সাহেব,
আমি দুটোই বলি। ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যটা হলো এরকম যে আপনি যখন প্রচন্ড পেইন বুকে নিয়ে কোনো হাসপাতালে ভর্তি হন, তখন ডাক্তার আপনাকে কি বলে? প্রথম দুইটা মানে একটা ইনজেকশন দেয়, পেইন কিলার। আমি মনে করি ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন 5ই আগস্টের পরে আমি আপনাদের দায়িত্ব নিলাম, তারপরে যেন 18 মাসের কথা বলছেন। এবং ইউনূস সাহেব যখন ইয়েতে যান, জাতিসংঘের অধিবেশন, তার আগের দিন দেখা করছেন, তার পরের দিন সেই বক্তব্যটা দিছে। তার মানে দেয়ার ইজ এন আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং 18 মাসটা হলে এই মুহূর্তে এই দেশবাসীর জন্য একটা পেইন কিলার, অর্থাৎ বাকি চিকিৎসা পরে হবে। অর্থাৎ আপনি 18 মাস মিনিমাম ধরে নেন। তারপরে ইউনূস সাহেব যখন বললেন আমরা সরকার যখন ডেট দিবে সেটা চূড়ান্ত, সেখানে আবার ওনাকে প্রশ্ন করা হলো সরকার বলতে তো আপনিও, ইয়েস, আমার মুখে যখন শুনবেন। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যেহেতু এই দেশবাসী কতগুলো বিষয় সামনে আসতেছে, এবং ইউনূস সাহেবকে আমরা বলবো যে আমি নিশ্চিত করে বলতে পারি যে ওনার রাজনৈতিক অভিলাষ নাই যে উনি আবার নির্বাচন করে ক্ষমতায় থাকবেন, এটা ব্যক্তি ইউনূসের কথা বলছি। সুতরাং উনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন একটা সুন্দর সংস্কার করতে, এবং সেটা যত কম সময়। রাজাকে ভাই, ডক্টর ইউনূসের ব্যক্তিগত খাস না থাকতে পারে, কিন্তু তাকে যারা নিয়োগ করেছেন সেই ডক্টর ইউনূস কিন্তু বলেছেন তার নিয়োগকর্তা কারা, ফলে তাদের যদি একটা ইচ্ছে থাকে, তাদের রাজনৈতিক অভিলাষ থাকে, আর সেক্ষেত্রে সেটাও বলি, সেটাও বলছি আপনাকে, সেটাও বলছি আপনাকে, যদি এই ছাত্ররা আজকে যে নতুন পার্টি করে, এটা জামাতের আমির কিন্তু কয়েকদিন আগে কুষ্টিয়াতে জনসভা করতে গিয়ে বলছে আমরা নির্বাচন চাই, তবে সংস্কারের পরে, পাশাপাশি বলছে আমরা অতীতে দেখছি এরকম সরকারের ক্ষমতায় এসে তারা ক্ষমতায় থেকে একটা পার্টি তৈরি করতে চায়, এ সরকারও এরকম করতে পারে, কাজে নির্বাচনটার দিকেও গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে জামাত সজাগ আছে। কিন্তু কথা হচ্ছে এই, জামাত যে পর্যায়ে বাংলাদেশে আছে, সেক্ষেত্রে আমি ঠিক জানি না নতুন পার্টি করে যদি প্রলং করে ইউনূস সাহেব, এবং এটা যদি হয় তখন উনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা আমি ঠিক জানি না। কিন্তু পাশাপাশি যদি জনগণ ভালো ফল দেখতে থাকে যে শান্তিপূর্ণ দেশের শান্তি আছে, সবাই শান্তিতে আছি, মোটা ভাত মোটা কাপড় এনশিওর হয়েছে, কথার কথা বলছি, প্লাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে, জনগণ, সাধারণ জনগণ কিন্তু ভাববে না কে ক্ষমতায় আছে। আপনি সাধারণ জনগণ এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারেন, দায়ীকেও আপনি আন্দোলনে নিতে পারবেন না। রাজীব ভাই, আমরা আলোচনার শেষের দিকে এই যে সাধারণ জনগণের প্রত্যাশা যদি এনশিওর করা যায়, যেমন তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে না, ভালো মোটা কাপড় খেতে পারছি যেটি বলছেন, আমরা কিন্তু বাজারের যে প্রবণতা আমরা দেখছি এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডিমের দাম এখন 180 টাকা, পানির দামে ডিম বিক্রি হচ্ছে, সোশ্যাল মিডিয়া নানা রকমের প্রচারণা আমরা দেখছি, চালের দাম বাড়ছে, আমার মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ লেগে গেছে ইরান এবং ইসরায়েল, এবং পরিস্থিতিতে ডলারের দাম বাড়বে, জ্বালানির সরবরাহের সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে একটা অর্থনৈতিক সংকটের কথাও কেউ কেউ বলছেন। এটি মানে কিভাবে উত্তরে যাবে বলে মনে করেন, বা এখানে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা অর্থনীতি? না, এটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, এবং রাজাক ভাই যেটা বললেন সেটা সঙ্গে একমত হয়ে আমি বলি যে সংস্কারটা কিন্তু বিপুল সংখ্যক মানুষের এজেন্ডা না, এটা হলো উপরতলার মানুষের ব্যাপার। সংস্কারটা এটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে এটা ঠিক হলো না কথা, কিন্তু আসলেই সাধারণ মানুষ একেবারে যারা, তাদের কাছে কিন্তু দ্রব্যমূল্য, খাওয়া পড়া, আয় উপার্জন, এটা হলো বড় সমস্যা। দুর্নীতি, স্বজনপ্রীতি, আমাদের দেশে কি দুর্নীতি, স্বজনপ্রীতি শুধু হাসিনাই করেছে? দলীয়করণ শুধু হাসিনা করেছে? অনুগত প্রশাসন কি শুধু? এখন কি হচ্ছে? আপনি এখন মানে সিভিল সার্ভিসে বা ইতে অনুগত খুঁজতেছেন না? কার অনুগত খুঁজতেছেন? এটা জনগণের অনুগত খুঁজতেছেন না আপনার মন মতো হলে তাকে আপনি নিয়োগ দিবেন। এবং এখন আবার ওই যে যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। আপনাকে বন্ধ করতে হবে দুর্নীতি, আপনাকে বন্ধ করতে হবে স্বজনপ্রীতি, আপনাকে বন্ধ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে লোভ লালসা। এইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু মানুষ ওই যে নির্বাচন নিয়ে অস্থিরতা এমনি কিন্তু তৈরি হবে না। তৈরি হবে যদি এই জিনিসগুলোকে আপনি মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের আশা অনুযায়ী পূরণ করতে না পারেন, তখন কিন্তু মানুষ অস্থির হবে, এবং মানুষের সেই অস্থিরতার সুযোগ কিন্তু নিবে রাজনৈতিক দলগুলো। রাজাকি ভাই জামাত ইসলামের আমিরের কথা বলেছেন, জামাত ইসলামের আমির কিন্তু একটা কথা খুব চমৎকার বলেছেন, আপনারা সেটা মনে রাখবেন। তিনি বলেছেন যে আমরা সরকারকে যৌক্তিক সময় দিব। সেটা কি যৌক্তিক সময়টা কি সেটা পরিষ্কার করেন নাই, কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলেছেন না হলে কিন্তু আমরা হাটে হাড়ি ভেঙে দেব। এখন এই যে হাটে হাড়ি ভাঙাটা কি, হাড়িতে কি আছে আমরা কিন্তু জানি না। জি জি, ধন্যবাদ আপনাকে। শেষ
এই ইন্টারেস্টিং প্রশ্নটাই করতে চাই রাজেকে ভাই, আপনি কি মনে করেন যে জামাতের নেতা বলেছেন, আমির বলেছেন যে হাতে হাড়ি ভেঙে দিব, কি এমন গোপন বিষয় আছে যেটা ভেঙে দিলে পরে একটু সরকার সমস্যায় পড়তে পারে? এটা কি আপনি কি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আমি কখনো হাইপোথিসিস বলি না, বিকজ এটা একমাত্র উনিই জানেন হাতে হাড়ি কি, এটার উত্তর একমাত্র তিনিই দিতে পারবেন। হাতে হাড়ি কি এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে আমরা যেটা দেখেছি যে একটা এই যেভাবেই হোক সরকার যেভাবে ক্ষমতায় আসুক, অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি হয়, কোনো না কোনো রাজনৈতিক দলের উপরে ভর করতে হয়। সেখানে আমার কাছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে যে এই সরকারটা বোধহয় জামাতে ইসলামের উপরে টু সাম এক্সটেন্ট ভর করেছে। এখন হাতে হাড়ি ভাঙা বলতে কি, সেটা হয়তো এই যেহেতু সরকারের উপরে সে ভর করেছে নাকি সরকার তার উপরে ভর করেছে, সেটা হয়তো টাইম ইজ দ্য বেস্ট জাজ। কিন্তু রাজ্জাকি ভাই, যে কোনো একটি সরকার কোনটা দলের প্রতি ভর করবে বা তার কাঁধে উঠে বসবে, অথবা ওই সরকারের উপর দল কাঁধে বসবে, তাহলে এই সরকার দিয়ে কি একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সংস্কার, একটা ব্যালেন্স রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করতে পারি? হ্যাঁ, আমি প্রত্যাশা করতে পারি। এই কারণে পারি যেহেতু উনি লুকোচুরি করছেন না, সবার সাথে আলাপ করে করবেন এবং টাইম টু টাইম সব দলকে দেখাবেন, দেখানোর পর ঐক্যমত্য হইলেই উনি করবেন। কাজে এটা পরিষ্কার, উনি যাই লেখেন তো লিখবে, কাগজেই তো লিখবে, এটা তো আর মুখস্থ কিছু না, কাগজে লিখবে, আমরা দেখব, সবাই দেখবে, রাজনৈতিক দলরা দেখবে। ভর করছে সেই জায়গাটা বলতে ভর করছে মানে ভর করছে বলতে না না, জনসমর্থন, হ্যাঁ জনসমর্থন দরকার। আপনি দেখেন আমরা ইতিমধ্যে কিছু লোক পেয়েছি যারা সমন্বয়ক, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এমনও পাওয়া গেছে তারা শিবির করতো, এই ধরনের পাওয়া গেছে। সুতরাং এই কারণে বললাম একটা রাজনৈতিক দলের ছত্রছায়া লাগে, সেটা এই যেমন আজকে যারা রাজনৈতিক দল করেন তারা যেভাবে কথা বলতে পারেন, আমরা কিন্তু সেভাবে বলতে পারি না, কারণ রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের একটা শক্তি, কিন্তু আমি আই এম ইন্ডিভিজুয়াল, কাজেই আমার কাছে হাইপোথিসিস বলাটা ঝুঁকিপূর্ণ। জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ। আপনি বলেছেন ছত্র ছায়া ঠিক আছে, কিন্তু ছদ্মবেশটা আবার যদি হয় সেটি আবার সংকট কিনা, সেটি ভুল বার্তা যায় কিনা। আপনাকে ধন্যবাদ। একটি মন্তব্য, সরকারের সামনে চ্যালেঞ্জ কি, এক কথা একটু বলেন। সরকারের সামনে তো বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কি বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই দুটোকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো আমার ধারণা যে সংস্কার সব ক্ষেত্রে না হলেও কয়েকটি ক্ষেত্রে অন্তত সংস্কার করে একটি ভালো নির্বাচন যদি উপহার দিতে পারে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হয়ে যারা ক্ষমতায় আসবে তারা দেশকে। বিভূদা, অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করবার জন্য, এবং আবহাওয়া রাজিকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমবারের মতো মিলেনিয়াম টেলিভিশনে দর্শকদের আপনি সময় দিয়েছেন, আমরা আপনার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি, সামনের আসরগুলোতে আপনাকে পাবো সেই প্রত্যাশা রেখে শেষ করছি। দর্শক যারা শুনেছেন, প্রশ্ন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সময়ভাবে আপনাদের মন্তব্য বা প্রশ্ন পড়তে পারলাম না, আমার সুন্দর দৃষ্টি দেখবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।